নমস্কার। আজকাল পরশু অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। মোটামুটি যাদের মাধ্যমিক পরীক্ষা শেষ, বাবা মারা ভীষণ রকম ভাবে নিশ্চিন্ত, যাক জীবনের প্রথম পরীক্ষা শেষ হলো। আর যাদের উচ্চ মাধ্যমিক চলছে তাও অনেকটা দুশ্চিন্তা, কিন্তু শেষের দিকে যেহেতু পরীক্ষা বড় বড় এক্সামগুলো অলরেডি কিন্তু হয়ে গেছে, আর মাত্র হাতে গোনা কয়েকটা এক্সাম হয়তো বাকি রয়েছে। তবে পরীক্ষা শেষ মানে দুশ্চিন্তা শেষ নয়, পরীক্ষা শেষ মানে চিন্তা করা কিন্তু শুরু করতে হবে। দুশ্চিন্তা করতে হবে না, সঠিক চিন্তাটা করতে হবে। মাধ্যমিকের পর সায়েন্স নেবে, আর্টস নেবে না কমার্স নেবে, উচ্চ মাধ্যমিকের পরও কিন্তু থাকে সঠিক লাইন নির্বাচন করার কিন্তু একটা বড় ভাবনা চিন্তার সময়। সেই নির্বাচনের জন্য চিন্তাটা আপনি শুরু করেছেন তো? শুধুমাত্র ঘরে বসে চিন্তা করলে হবে না, তার জন্য যে আপনাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে পারবে তার সাথেই কিন্তু এই চিন্তাটা আপনাকে শেয়ার করতে হবে। আর আমার মনে হয় একজন অ্যাস্ট্রোলজারের থেকে কেউ বেশি না আপনার ছেলে বা মেয়ের ভাগ্যটাকে বুঝতে পারবে, না জানতে পারবে, না বলতে পারবে। সে কারণে অবশ্যই একজন অ্যাস্ট্রোলজারের কাছেই জানতে চাইবো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পর কিভাবে আমরা বুঝতে পারবো যে আমাদের সন্তানরা ঠিক কি করবে, কোন দিকে যাবে। সব বিষয় নিয়ে কথা বলবো রয়েছে প্রত্যেক দিনের মতন আমাদের সকলের ভীষণ প্রিয় খুব কাছের সন্দীপ শাস্ত্রীকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন এবং সিদ্ধার্থ শ্রী গণেশকে প্রণাম। আর সন্দীপ, ঠিক কি করণীয় মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের পর, মানে এই সময় আমরা অ্যাস্ট্রোলজার দাদারা আমাদের কিভাবে হেল্প করতে পারে? আলোচনা সব থেকে বড় ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে, আলোচনার জায়গায় এই সময় আসতে হবে। কারণ হচ্ছে এই সময়টা হচ্ছে মোক্ষম টাইম মাধ্যমিকের পর স্ট্রিম চুজ করা আর 12-এর পর কেরিয়ার চুজ করা। কারণ 12-এর পর এডুকেশনটাকে আমরা টোটালি কেরিয়ার রিলেটেড এডুকেশন বলি, এবং এই কেরিয়ার রিলেটেড এডুকেশনেই কিন্তু অনেক সময় বাধা আসে। অনেকে দেখা যাচ্ছে যে টেকনিক্যাল করে ম্যানেজমেন্টে চলে যাচ্ছে, অনেকে দেখা যাচ্ছে যে সায়েন্স পড়তে পড়তে আর্টসে ট্রান্সফার হয়ে গেল, অনেকে দেখা গেল সায়েন্স নিয়ে 11-12 করে আবার ইংলিশ অনার্স নিয়ে পড়ছে। তো বিভিন্ন দিক আপনি জানুন আপনার সন্তানের কেরিয়ারটা কোন দিকে রয়েছে। এই সময়টাতে তার ক্রিয়েটিভ লাইনটাকেও কিন্তু অ্যাক্টিভ করা যেতে পারে। এই সময়টাতে বিশেষ করে আপনার 12-এর পর অনেকেই দেখা যায় যে জন্মস্থান থেকে দূরে চলে যায় পড়াশোনার সূত্রে। সেই দূরে যাওয়াটা এক্স্যাক্টলি কোন দিকটা শুভ? আপনার সন্তান দূরে গেলে সে আপনার সন্তান আপনার হাত থেকে বেরিয়ে যাবে না তো, কারণ এমনিতেই সে বাইরে থাকবে, একা থাকবে, প্রচুর বন্ধুদের মহলে থাকবে। সেই বন্ধুর সংসর্গতা তার জন্য কেমন, ভালো না খারাপ, এই প্রত্যেকটা জিনিস কিন্তু বিচারের প্রয়োজন রয়েছে, এবং তার জন্যই আলোচনার বিষয় দরকার। একদম আমরা আলোচনাতেই যাব, আমরা জানবো কি করণীয়। তবে তার আগে একটা ফোন নেব। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার দিদি। কে বলছেন? দাদা ভাইকে নমস্কার। নমস্কার। আমার এখান থেকে আত্মীয় গেছিল, আমার মামার ছেলে খুব উপকার পেয়েছে, ভালো চাকরিও পেয়েছে, ইঞ্জিনিয়ারিং বাইরে চাকরি পেয়েছে, বিদেশে গেছে। প্রেডিকশন নিয়ে এসেছিলেন, প্রেডিকশন সবকিছু ওই মানে ইয়ে নিয়ে উনি রেমিডি দিয়েছিলেন, সেই রেমিডি নিয়ে কাজে দেখেছে আমাদের খুব। আরে দাদা ভাই প্রেডিকশন তো মানে অতুলনীয়, একদম অতুলনীয়। বেশ কাজ হয়েছে, কাজ হয়েছে ভীষণ রকম ভাবে, তাই তো? হ্যাঁ, খুশি আপনারা, স্যাটিসফাই? মানে প্রত্যেকে ভীষণ স্যাটিসফাই এই কারণে। হ্যাঁ, আমাদের প্রায় আত্মীয়রা প্রায় সবাই যান ওই সাইডে বাড়ি আমাদের। আচ্ছা, আত্মীয়রা সবাই সন্দীপ শাস্ত্রীর কাছে আসে এবং প্রত্যেকের সমস্যার সমাধান মোটামুটি হয়ে গেছে? হয়ে গেছে, হ্যাঁ। এবং এরপরও যাদের সমস্যা আসবে পরিবারে, তারাও সবাই সন্দীপ শাস্ত্রীর কাছেই আসবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ওকে, বেশ। কিছু আছে? একদম না, একদম না, খুব সুন্দর বলেন উনি। একদম। আর সবথেকে বড় বিষয় সন্দীপ শাস্ত্রী যে আমাদের বুঝে প্রেডিক্ট করেন এবং প্রতিবিধান দেন, যেটা অনেকেই করে থাকে না, হয়তো চাপিয়ে দেয় কিছু। সন্দীপকে আমি কোনদিন চাপিয়ে দিতে দেখিনি, এটা খুব বড় একটা বিষয়। দরকার লাগলে বলেন, নাহলে বলেন না। একদম ঠিক কথা। এবার আপনি কার সম্বন্ধে জানবেন? আমি ছেলের সম্বন্ধে। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 1985, 12ই মে। সময়টা? রাত 1:31, বরাকর। বরাকর মানে আসানসোল? হ্যাঁ, আসানসোল বরাকর। রাত 1:31 কি ওটা 11 পেরিয়ে 12 হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, 11 পেরিয়ে 12। আচ্ছা, আমি ছেলের নামটা শুনবো একটু। ছেলের নাম হচ্ছে দেবাশিস রায়। আচ্ছা, আর আপনি এখন বলছেন কৈখালী? হ্যাঁ হ্যাঁ, আমি বারাসাত থেকে বলছি। কোথায়? বারাসাত। আচ্ছা আচ্ছা, না আমি আপনার কথার মাঝখানে কৈখালী শব্দটা শুনলাম, ওই জন্য আমি ভাবলাম বোধহয় কৈখালী থেকে বলছেন। যাই হোক, শুনতে ভুল করেছি। কুম্ভ লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। রবিবার ছিল ছেলের জন্মবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলের জায়গাটা কিন্তু এখানে শনি বক্রী অবস্থায় রয়েছে, হরস্কোপটা দেখি। বাহ, খুব ভালো। রবি তুঙ্গস্থ হয়ে বসে রয়েছে এবং বুধ যুক্ত হয়ে, এটা বুধাদিত্য যোগ পেলেও কিন্তু রাহু যুক্ত হয়ে থাকার জন্য কমপ্লিট বুধাদিত্য এলো না।
বুধের কানেকশন, যেহেতু বুধ পঞ্চমপতিও এবং শুক্র দ্বিতীয় তুঙ্গ, আপনার ছেলে প্রচুর টাকা রোজগার করবে, অর্থনৈতিক উন্নতির জায়গাটা ভীষণ ভালোভাবে পাচ্ছি। আপনার ছেলে দেশের বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এডুকেশন সূত্রে। অবশ্যই এটা টেকনিক্যাল ছক, টেকনিক্যাল কোনো লাইন নিয়ে পড়াশোনা করলে ওর জন্য ভালো, চাকরি করবে এবং রাজ্যের বাইরে বা দেশের বাইরে যাওয়ার সম্ভাবনা আছে, কেন অর্থনৈতিক জায়গাটা ভালো, চাকরির জায়গা। তবে যে জায়গাটা প্রবলেম আছে বলে রাখি আমি, দুটো জায়গা সমস্যা। একটা হচ্ছে রবি রাহু গ্রহণদোষ, নবমে কেতু। এই নবমে কেতু কেরিয়ারের ক্ষেত্রে অনেক সময় ভালো ভালো সুযোগগুলো নষ্ট করে দেয়, বাধা আসে, ঠিক আছে, ওর মনের স্যাটিসফ্যাকশন অনুযায়ী, মানে ও যেটা চাইছে এক্স্যাক্টলি সেই জায়গাটা ও অ্যাচিভ করতে পারবে না। আর আপনার ছেলের একটি মাঙ্গলিক দোষ এবং মঙ্গলভঙ্গ কালসর্প রয়েছে, এই দুটো জায়গার প্রতিকার করাবেন। এই মাঙ্গলিকটা বিশেষত দাদা আমি করেছি জানেন, মাঙ্গলিক আর কালসর্প। আচ্ছা, খুব ভালো। আমি আপনাকে বলি, আপনার ছেলে পড়াশোনা কি নিয়ে করেছে একটু শুনি। ছেলে ইলেকট্রনিক্স টেকনিক্যাল লাইন করেছে, বিটেক করেছে, বেশ, এখন ব্যাঙ্গালোরে চাকরি করছে। বাহ, রাজ্যের বাইরেও গেছে। একদম একদম। কতদিন হলো চাকরি করছে? চাকরি হয়ে গেল 10 বছর হয়ে গেল। বাহ, বিদেশে কখনো গেছিল? বিদেশে হ্যাঁ একবার গেছিল, বাইরেও একবার গেছিল। বেশ। আর বর্তমান আছে নাকি যাওয়ার? হ্যাঁ, ডেফিনেটলি আছে। আপনার ছেলের বিদেশে গিয়ে বেশ কিছুদিন স্টে করার সম্ভাবনা রয়েছে। আপনি তাহলে একটা কাজ করুন, আপনার যেহেতু কালসর্প মাঙ্গলিক প্রতিকার প্রতিবিধান করা আছে বলে ছেলে বর্তমান সময় ঠিকঠাকই আছে, যে জায়গাটার প্রতিকার করার প্রয়োজন আছে সেটা হচ্ছে ওর বিয়ের আগে একটা, যেটা বিয়ে হয়নি তো? বিয়ে আর বলে না, বিয়ে হয়েছে। ম্যারেজ লাইফ কেমন? ম্যারেজ লাইফটাই ঝামেলা চলছে, ঝামেলা ওই চলছে। সম্বন্ধে আরেকটু জানতে চাই। তাহলে আর মাঙ্গলিক প্রতিকার হলো কি করে? আমি তো ভাবলাম যে আপনি বললেন না আমি যে পরে আপনার, বললাম জানেন মাঙ্গলিক প্রতিকারটা না বিয়ের না, পর করি। এটা একটা ভুল ভ্রান্ত ধারণা। কারণ হচ্ছে মাঙ্গলিক যার থাকে, যার প্রত্যেকটা মাঙ্গলিক ভালো করে বুঝতে হবে, প্রত্যেকটা মাঙ্গলিক কিন্তু খারাপ নয়, ঠিক আছে? আবার প্রত্যেকটা মাঙ্গলিকই যে ম্যারেড লাইফের উপর ডিস্টার্ব ক্রিয়েট করবে তা কিন্তু নয়। প্রত্যেকটা মাঙ্গলিকই যে বৈধব্য বা বিপত্নিক কিংবা অ্যাক্সিডেন্টাল বা সেপারেশন বা ডিভোর্স নিয়ে আসবে তাও কিন্তু নয়। আপনার সন্তানের বিবাহিত জীবনের সমস্যা রয়েছে, কিন্তু সেভাবে যে আপনার মাঙ্গলিকটার প্রতিকার, তার মানে হচ্ছে বিয়ের আগে করতে হতো। আপনি বিয়ের পর করলে সেটার প্রতিকার প্রতিবিধান হলো না। বিয়ের পর কি করণীয়? হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনকে একসাথে কোনো জ্যোতিষ বন্ধুর কাছে নিয়ে যেতে হবে, কাউন্সিলিং করাতে হবে এবং প্রতিকার প্রতিবিধান যদি লাগে দুজনকে একসঙ্গে করতে হবে। বুঝতে পারলাম কথাটা? এটা হচ্ছে না ভাই দাদা। হ্যালো, এখন তো আলাদা সেপারেশনের দিকে চলে গেছে। এক্স্যাক্টলি। কতদিন হলো বিয়ে হয়েছে? কতদিন হলো বিয়ে হয়েছে? কতদিন হলো বিয়ে হলো? 6 বছর বিয়ে হলো। আর সেপারেশনে আছে কতদিন? কতদিনে আমি মুক্তি পাবো সেটাই আমি জিজ্ঞেস করছি। সেপারেশনে আছে কতদিন? সেপারেশন আছে আজকে 4 বছর, 3 বছর। আচ্ছা, কোনো সন্তান আছে ওদের? হ্যাঁ, একটা মেয়ে আছে। আইনি জটিলতা কিছু হয়েছিল? হ্যাঁ হয়েছে। এক্স্যাক্টলি। আপনার কিন্তু তাহলে প্রতিকার প্রতিবিধান যার কাছে করিয়েছেন রিকাউন্সিলিং এর প্রয়োজন রয়েছে, কারণ আমার একটুখানি মনে হচ্ছে যে কোনো একটা জায়গা ভুল হয়েছে। কারণ সঠিকভাবে রবি রাহু গ্রহণ দোষ, আমি প্রত্যেকটা প্রোগ্রামে বলি, রবি কেতু গ্রহণ দোষ, রবি রাহু গ্রহণ দোষ যে মানুষের জীবনে থাকবে, হরস্কোপে থাকবে, তার একটা আইনি জটিলতা আসবে, একদম একদম, যেটা ওর ক্ষেত্রে হলো। এবং আপনি কিন্তু এখন আপনারা কিন্তু আর টলারেট করতে পারছেন না। আপনি আমাকে একটা প্রশ্ন করলেন, দাদা কবে এখান থেকে মুক্তি পাবো? তার মানে আপনারা কিন্তু মেন্টালি, ফিজিক্যালি এবং অর্থনৈতিক দিক থেকে প্রচন্ডভাবে হ্যারাসমেন্টে ভুগছেন, এই একটা সমস্যা। এবং তার পাশাপাশি আপনার ছেলের বর্তমান সময় অনুযায়ী শনি 7.5 চলছে মকর রাশিতে। এই যে 7.5 ওকে কিন্তু এখান থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে প্রচন্ড বাধা করবে। কথাটা বুঝতে পারলাম? আপনি ইমিডিয়েটলি যদি পারেন, আপনার ছেলে ব্যাঙ্গালোরে থাকে আপনি বললেন, তাই তো? কারণ যদি মনে করছেন আপনি আমার কাছে আসবেন, আমি কিন্তু আপনার সাথে না আপনার ছেলের সাথে কথা বলতে চাই। তো যদি মনে করেন আপনি ছেলেকে ব্যাঙ্গালোরে মিট করাতে পারেন, অথবা আপনি যে কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন, কারণ বর্তমান যে সময়টা চলছে আগামী 2020 সালের সেপ্টেম্বর মাসের মধ্যে এই জায়গাটার থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা আমি পাচ্ছি। ঠিক আছে? তো এখনো লং টাইম বললাম, এই টাইমটাকে একটু শর্ট করবার মতন কিন্তু রেমেডি আছে। ধন্যবাদ, সঙ্গে থাকুন। সঙ্গে থাকুন। তবে সন্দীপ, আমার একটা চিন্তা ভীষণ হচ্ছে, যদি এই যে মাঙ্গলিক বা কোনো এই ধরনের ভৌমদোষ বা কিছু একটা থাকে, তাহলে মানে এটা কি বিয়ের আগেই করে নেওয়ার এক্স্যাক্টলি। আমি তুমি একটা কথা ভাবো সুস্মিতা, আমি যখন কোনো ভালো যোগ পাই না, যেমন ধরো আমি কৌশিকী অমাবস্যা বা ধরো মহালয়া কিংবা ধরো এই যে এখন শিবরাত্রি, একদম, তো আমি প্রত্যেকটাকে তো তুমি দেখবে ভালো যোগগুলো কিন্তু আমি মোটামুটি 2.5 থেকে 3 মাস আগে থেকে বলা শুরু করি। একদম একদম। কেন আমি বলি,
কারণ প্রত্যেকটা মানুষ, আমি জানি যে এই সময়টা 2.5 থেকে 3 মাস, আমি এই কারণে বলি, হয়তো আমি ব্যাঙ্গালোর যেমন 3 মাস পর পর চেম্বার করি যাতে সেখানকার মানুষরা উপকৃত হন এই যোগে, আমি আগরতলা চেম্বার করি 2 মাস পর পর যাতে সেখানকার লোকেরা উপকৃত হন। এই প্রত্যেকটা জায়গা কিন্তু বিচার করা দরকার, ভাবার দরকার যে কেন আমি এতদিন ধরে বলছি, কারণ প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। ফার্স্ট ডে থেকে আমার প্রোগ্রামের একটাই মোটো ছিল যে সচেতন করতে হবে মানুষকে, এবং সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো আপনাদেরকে যে এই যে মাঙ্গলিক দোষগুলো, যারা অলরেডি বিয়ে হয়ে গেছে তাদের জন্য আমি বলছি, তাদের জন্য কিন্তু ভালো সময় রয়েছে, তারা পরবর্তীকালেও যোগাযোগ করতে পারেন যাদের সমস্যা চলছে। কারণ আমি কিন্তু শিবরাত্রি যোগে বিবাহিত জীবনেরও সমস্যার প্রতিকার করা হয়, কিন্তু যাদের বিয়ে হয়নি তাদেরকে বলবো, স্পেশালি যাদের মনে হচ্ছে খুব রিসেন্টলি বিয়ে, তবুও আপনারা এই সময় দেখিয়ে নিন, একটা জোটক বিচার করান, কারণ আপনাদের হাতে একটা অপশান আছে, একটা সময় আছে, একটা সুবর্ণ সুযোগ রয়েছে, আপনারা কিন্তু এখনো প্রতিকার প্রতিবিধান করাতে পারবেন। কারণ এ বছরের শিবরাত্রি একটা এমন যোগ, এমন সময় পড়েছে, এমন দিনে পড়েছে যে দিনটার মাহাত্ম্য অনেকটাই বেশি। আমরা যুগ যুগ ধরে ওয়েট করি কবে সোমবারে শিবরাত্রি পাবো, এক্স্যাক্টলি 2019টা কিন্তু তারই বার্তা নিয়ে এসছে। আমরা জানি 2019-এর শিবরাত্রি কিন্তু সোমবারেই পড়েছে, এবং বিশেষ করে যাদের স্বামী স্ত্রী সংক্রান্ত সমস্যা, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনের সমস্যা, অ্যাডজাস্টমেন্টের প্রবলেম, আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, সেপারেশনের জায়গায় যাচ্ছে, ডিভোর্সের পর্যায়ে চলে যাচ্ছে, আপনারা যারা চাইছেন আপনারা স্বামী স্ত্রী সংসারটাকে বাঁচাতে চাইছেন, তারাও এই সময় প্রতিকার প্রতিবিধান করাতে পারেন। আরেকটা হচ্ছে বাস্তুগত সমস্যা, বাড়িতে বাড়িতে বাস্তুগত সমস্যা রয়েছে, ফ্ল্যাটে ফ্ল্যাটে বাস্তুগত সমস্যা রয়েছে, এই সময় প্রতিকার করানো যায়। আরেকটা স্পেশাল জায়গায় প্রতিকার করানো যায়, যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বাচ্চা, কেরিয়ার রিলেটেড 2020 যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাচ্চা, এবং যারা 2019-এ অলরেডি দিয়ে দিয়েছো, যারা অলরেডি কি নিয়ে পড়বো, কি কেরিয়ার করব, কোন জায়গাটার প্রতিকার দরকার, এক্স্যাক্টলি একটা দুটো ছোটখাটো কোনো সমস্যা হতেই পারে, তার কোনো প্রতিকার প্রতিবিধান অবশ্যই এই সময় করানো যায়। একদম অবশ্যই করা যায়। এবং রয়েছেন ফোনে আমাদের সঙ্গে বন্ধু, কে আছেন? নমস্কার। হ্যাঁ, আমি অনন্যা দত্ত বলছি, হাওড়া থেকে। হাওড়া থেকে। অনন্যা, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে। নিজের সম্পর্কে জানবেন। অনুষ্ঠান দেখেন তো সন্দীপের? হ্যাঁ হ্যাঁ, দেখি। বেশ, বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 11 মার্চ 1990। আচ্ছা, সময়টা বলবেন? সকাল 6টা। জন্মস্থান? জন্মস্থান হাওড়া। হাওড়া। বেশ, রাশি লগ্ন এমনি জানেন তো? হ্যাঁ। আচ্ছা, রবিবার ছিল? টিভির ভলিউম 0 করুন, হ্যাঁ টিভির ভলিউম 0 করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রবিবার ছিল। হ্যাঁ, রবিবার ছিল। কুম্ভ লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ আপনার জানা ছিল? হ্যাঁ হ্যাঁ, এইগুলো। আচ্ছা, আপনি যে সময় জন্মেছিলেন সে সময় কি পূর্ণিমা ছিল? হ্যাঁ, পূর্ণিমা ছিল, দোল পূর্ণিমার দিন। হুম। আচ্ছা, আমি একটা কথা বলি, 90-তে জন্ম মানে 1990, আপনার 29 বছর বয়স হলো, লগ্নে রবি এবং বুধ বসে রয়েছে, সপ্তমপতি রবি লগ্নে বসে রয়েছে বুধ যুক্ত হয়ে, এবং এই বুধও কিন্তু পঞ্চমপতি, আগের ছকটার সাথে অনেকটা মিল রয়েছে। এই ছকটাও কিন্তু টেকনিক্যাল রিলেটেড ছক, মানে টেকনিক্যাল লাইন নিয়ে, যে কোনো ধরনের টেকনিক্যাল লাইন নিয়ে যদি পড়াশোনা করেন তাহলে ভালো হবে। তবে বিয়ের ক্ষেত্রে একটু প্রবলেম পাচ্ছি। শুক্র মঙ্গল রাহু, আপনারা ভালো করে দেখুন দ্বাদশে শুক্র মঙ্গল রাহু একত্রে, এই শুক্র মঙ্গল রাহুটা অবশ্যই মাঙ্গলিক, মঙ্গল তুঙ্গ কিন্তু শুক্রযুক্ত, এই বীজ যোগটা কিন্তু ম্যারেড লাইফটাকে ভীষণ সমস্যা দেয়। আমরা দেখেছি এই ধরনের সমস্যা থাকলে বিবাহিত জীবনে তৃতীয় কোনো ব্যক্তির আগমন ঘটে। আমি বলবো যদি আপনার বিয়ে না হয়ে গিয়ে থাকে অবশ্যই একটা জটক বিচার করিয়ে নেবেন, কারণ আপনার সারাউন্ডিংস এরিয়াতে প্রচুর শত্রু রয়েছে, এবং মহিলারা আপনার বেশি শত্রুতা করে আপনার সাথে। যে কোনো মহিলা আত্মীয় হতে পারে, মহিলা বন্ধু বান্ধব হতে পারে, অফিস কলিগ হতে পারে, আপনার এই ছকটা চাকরির ছক, আপনি চাকরিও করবেন। এবং আমি আপনাকে বলবো একটু দূরে কোনো জায়গায় বিয়ের চেষ্টা করুন, যদি বিয়ে না হয়ে গিয়ে থাকে, আর একটু দূরে কেরিয়ারের জায়গা। এখনো হয়নি, সেই ব্যাপারেই। পড়াশোনা কি নিয়ে আছে তোমার? প্রতিকার করালে কি মানে ভালো যোগাযোগের? আচ্ছা, আমরা সেটা নিয়ে বলবো, তবে তার আগে একটু পড়াশোনা থেকে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, আমি টেকনিক্যাল লাইনেই পড়েছি, বিটেক করেছি, এখন সফটওয়্যার লাইনেই জব করছি। জব করছেন? ওকে, কোথায় চাকরি করছেন? আমি সব মিলিয়ন্সে চাকরি করছি, মানে কলকাতায়, তাই তো? কলকাতায়, সল্টলেক। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, বিয়ের জন্য কোনো যোগাযোগ হয়েছিল, এরকম কেটে গেছে, বা যোগাযোগ বর্তমান সময় করছো? এখনো পর্যন্ত কিছু স্টার্ট হয়নি, মানে আচ্ছা, ওটাই মানে আমরা জাস্ট জানতে চাইছিলাম যে কি যোগাযোগ দেখছেন বিয়ের, ওই ব্যাপারেই জানার ছিল। মানে তোমার মূল প্রশ্ন আমার কাছে কি বিয়ে সংক্রান্ত না কেরিয়ার সংক্রান্ত? বিয়ে এবং কেরিয়ার দুটোই। কেরিয়ার ভালো হবে, কেরিয়ার নিয়ে কোনো অসুবিধা নেই, বাট বিয়ের জায়গাটা ভীষণভাবে খারাপ পেলাম। 2020 সালের
জুন মাস পর্যন্ত প্রবল একটা বিয়ের যোগ তোমার রয়েছে, 2020 সালের জুন মাস পর্যন্ত বর্তমান সময় চলছে। কিন্তু আমি বলবো যদি তোমার বাবা মাও প্রোগ্রামটা দেখছেন তাহলে এই যে শুক্র মঙ্গল মাঙ্গলিক এবং অঙ্গারক একসাথে বীজযোগ হয়ে বসে রয়েছে দ্বাদস্থানে, শুধুমাত্র এই জায়গাটার প্রতিকার করাও। কারণ তোমার এই কেরিয়ারের জায়গাটা ডিস্টার্ব, তোমার অর্থনৈতিক জায়গা খুব ভালো, কেরিয়ারের জায়গা খুব ভালো, অর্থনৈতিক জায়গাও খুব ভালো, শুধুমাত্র বিবাহিত জীবনটা ডিস্টার্ব, যে কারণে তোমার কেরিয়ার এবং অর্থনৈতিক জায়গার উপর কিন্তু ডিস্টার্ব চলে আসবে। সেই জায়গাটাকে আটকাবার জন্য প্রতিকার করাও, ঠিক আছে? করালে, প্রতিকার করালে, তুমি যেটা বলেছিলে আমাকে অনন্যা, যে প্রতিকার করালে ভালো থাকবো কিনা, তুমি আমাকে খুব ভালো সময় বিয়ে করেছো যে এখনো পর্যন্ত কোনো যোগাযোগই শুরু করোনি, আমি এই কারণে জিজ্ঞেস করলাম। না মানে যোগাযোগ শুরু হচ্ছে না বলেই বাবা মাই ওরই রাজি। যোগাযোগটা কিন্তু কোনো ঘটকের দ্বারা করবে না, তোমার কোনো মিডিয়া মাধ্যমে যোগাযোগ হবে, সেটা পেপার হতে পারে, সেটা ম্যাট্রিমনি কোনো সাইট হতে পারে, ঠিক আছে? আর আমি তোমাকে বলবো সেটা হচ্ছে যে যেহেতু যোগাযোগটা এখনো হয়নি সেহেতু প্রতিকারটা করো, প্রতিকারটা ধারণ করার পর 3 মাস পেরিয়ে গেলে যোগাযোগ করো, ভালো হবে। ধন্যবাদ। বেশ, সঙ্গে থাকো তুমি, ভালো লাগলো কথা বলে। এবং একটু চট করে এবার জানিয়ে রাখবো যে কবে কোথায় পেয়ে যাচ্ছেন আপনারা সন্দীপ শাস্ত্রীকে। আজকেই তো তোমার হাজরা চেম্বার রয়েছে এবং আমি যেটা জানি যে সেটা হচ্ছে যে বুকিং প্রায় একবারে ফুলের দিকে, তাহলে সামনেতে আবার শিবরাত্রি রয়েছে, তার মানে আজকে হাজরাতে শিবরাত্রির জন্য কোনো কাজে একদম স্পেশাল সিট রেখেছি, কিন্তু নরমাল বুকিং আর হবে না। যেহেতু শিবরাত্রি রয়েছে, আমার শনিবারের আজকের প্রোগ্রামটাও ছিল, অনেক মানুষ হয়তো আজকেই দেখবে, অনেকে হয়তো নতুন শুনছেন প্রোগ্রামটা, তাদের জন্য বলবো যে তারাও সুবর্ণ সুযোগটা অ্যাপ্লাই করতে পারেন, তবে খুব কম, মানে আমি হার্ডলি 2 বা 3টে, কারণ দেখো আমার খুব কম সময়ের চেম্বার, প্রচুর বুকিং, আমাকে তো লোকও দেখতে হবে, তো এই কারণে আমি বলছি যে যারা মনে করছেন তারা কিন্তু অবশ্যই আমার প্রোগ্রামটা শেষ হবে 4টের সময়, আপনারা কিন্তু উইদিন 5টা মানে 5টার মধ্যে বুকিং করাবেন আজকের জন্য যারা করাতে চাইছেন। আর এছাড়া যদি আজকে না করাতে পারেন নেক্সট তো আবার আছে 16 তারিখ বোধহয় না নেক্সট চেম্বার, এরপরে আবার 16ই মার্চ কিন্তু অবশ্যই নেক্সট চেম্বার রয়েছে, তার জন্য আপনারা যোগাযোগ করতেই পারেন। আর যদি স্পেশাল কাজ করাতে চান শিবরাত্রিতে তাহলে একজন বা দুজনের হয়তো আর বুকিং নেওয়া সম্ভব, তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের ফোন করে সেটা জেনে নিতে হবে বা যোগাযোগ আজকেই করতে হবে। 5টার মধ্যে বুকিং, 5টার মধ্যে মানে আমাদের অনুষ্ঠান শেষ হবে 4টের সময়, 1 ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু কনফার্ম জানিয়ে দিতে হবে। তার পাশাপাশি বলবো 3 তারিখ কিন্তু রামপুরহাটে অবশ্যই আপনারা পাচ্ছেন, 4 তারিখে আপনারা বালুরঘাটের বন্ধুরা পাচ্ছেন, 6 তারিখে আপনারা দুর্গাপুরের বন্ধুরা পাচ্ছেন, 6 তারিখ না ওটা 8 তারিখ হবে আমার, না আমারই ভুল, তাহলে 8 তারিখে আপনারা কিন্তু দুর্গাপুরের বন্ধুরা পাচ্ছেন, 9 তারিখে ব্যারাকপুরের বন্ধুরা কিন্তু অবশ্যই পাচ্ছেন। যারা অন্ডালের দিকের বন্ধুরা রয়েছেন তারা 11 তারিখে অবশ্যই অন্ডালে যোগাযোগ করুন, বাঁকুড়ার বন্ধুরা 12ই মার্চ অবশ্যই যোগাযোগ করুন, 15 তারিখ আসানসোলের বন্ধুরা কিন্তু অবশ্যই পাচ্ছেন। আবারও হাজরা চেম্বার ঠিক তার পরে মানে 16 তারিখে আপনারা পেয়ে যাচ্ছেন আসানসোলের পরে, অবশ্যই যোগাযোগ করবেন, কারণ হাজরা চেম্বার এমন একটা চেম্বার অনেক দূর থেকেও বন্ধুরা কিন্তু তোমার ওখানে চলে আসেন। আজকে জামশেদপুর থেকে আসছেন, আজকে মেদিনীপুর থেকে, দীঘা থেকে আসছেন, একদম ওদিকে তো সবাই হাজরাতেই যোগাযোগ করতে সুবিধা তাদের। অবশ্যই যারা এবারে বুকিং করে উঠতে পারলেন না পরে 16 তারিখের জন্য অবশ্যই হাজরায় বুকিং করছেন। চলে যাব বর্ধমানে, কারণ বর্ধমানে 17 তারিখে আপনারা অবশ্যই পাচ্ছেন, সিউড়িতে 18ই মার্চ পাচ্ছেন, 25শে মার্চ আলিপুরদুয়ারের বন্ধুরা পাচ্ছেন, 26শে মার্চ শিলিগুড়ি, 26শে মার্চ কোচবিহার এবং 27শে মার্চ আপনারা কিন্তু শিলিগুড়িতে পাচ্ছেন। 25 তারিখ আলিপুরদুয়ার, 26 তারিখ কোচবিহার এবং 27 তারিখ শিলিগুড়ি। একেবারে পরিষ্কার করে আরেকবার জানিয়ে দিলাম। আর এপ্রিল মাসে আপনারা দিল্লিতে পাচ্ছেন, 4 তারিখে দিল্লিতে পাচ্ছেন, 5 তারিখে কিন্তু ব্যাঙ্গালোরে পাচ্ছেন, আর 12 তারিখে আপনারা কিন্তু কৃষ্ণনগরের বন্ধুরা অবশ্যই পাচ্ছেন। তার পাশাপাশি 17 তারিখে আগরতলার বন্ধুরা কিন্তু পাচ্ছেন। মে মাসের 1 তারিখে কিন্তু গুয়াহাটির বন্ধুরা পাচ্ছেন, আর যারা শিলচরের দিক থেকে অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু অবশ্যই 2nd মেতে অবশ্যই শিলচরে পাচ্ছেন। হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে যেটা প্রথম নাম্বার, আমার কাছে যাওয়া প্রথম নাম্বার, ওখানেও প্রথম নাম্বার 9932337820, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে কিন্তু অবশ্যই বুকিং করতে পারেন। হোয়াটসঅ্যাপের জন্য কোনো নির্দিষ্ট সময় নেই, যে কোনো সময় আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখুন। তবে আর যে 2টো নাম্বার যাচ্ছে ওই নাম্বারটাকে কেন্দ্র করে 3টে নাম্বার, নির্দিষ্ট সময়ের মধ্যে বুকিং করতে হবে, তাই তো? সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে আপনারা ফোন করে বুকিং করুন, তাহলে কিন্তু অবশ্যই সুবিধা হবে। এবার আমি জানতে চাইবো, এই তো পরশুদিন আমাদের শিবরাত্রি, যারা প্রচুর বুকিং অলরেডি তুমি কিন্তু পেয়ে গিয়েছো, আর আবার এবারে যারা কাজ করতে পারছে না পরের বারে কোনো একটা শুভযোগের জন্য অবশ্যই ওয়েট করতে হবে। তবে আমরা অপেক্ষা করব না, কারণ চলে এসেছেন পরের বন্ধু। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি। নমস্কার দাদা। বলুন। হ্যাঁ বলছি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, অনুষ্ঠান দেখেন তো? হ্যাঁ আমি দেখি। ওকে, বেশ, বলুন ছেলের নাম বলে ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ছেলের নাম অনিশ দে, 8/4/2002, সকাল 8:45-এ জন্ম। 8/4/2002? হ্যাঁ। আর সময়টা?
8:45 সকাল। 8:45 সকাল। কোন জায়গা, জন্মস্থান? মুর্শিদাবাদে। আপনি এখন কোন জায়গা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকেই বলছি, আর মুর্শিদাবাদে হসপিটালে আমার ছেলে জন্ম। আচ্ছা, সোমবার ছিল কি? হ্যাঁ, সোমবার। বৃষ লগ্ন, কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ আপনার ছেলে, জানা ছিল? হ্যাঁ, এইটুকু জানা আছে। আচ্ছা, 2004-এ জন্ম, 2002-এ জন্ম। 2002 মানে হচ্ছে খুব একটা বয়স নয়। আপনার ছেলের দিক থেকে বলি, দেখুন লগ্নে মঙ্গল শনি রাহু, এই যে লগ্নে মঙ্গল শনি রাহু, এইটা কিন্তু মঙ্গল শনি একটা বীজ যোগ এবং রাহু যুক্ত হয়ে বীজ যোগটা আরও প্রবল করে দিচ্ছে। এটা কিন্তু ওর মন মানসিকতা, ওর বুদ্ধির জায়গা, ওর চিন্তাধারার জায়গা, ওর কেরিয়ারের জায়গা, ওর প্রাপ্তির জায়গা, এই জায়গাগুলোতে ডিস্টার্ব ক্রিয়েট করবে। কারণটা আমি বলে রাখি, আপনার ছেলে বিশেষ করে লগ্নে এই মঙ্গল শনি হঠাৎ করে দেখবেন রাগ বৃদ্ধি করতে পারে, হঠাৎ করে জেদ বৃদ্ধি করলো, অনেক জায়গায় বুদ্ধির কোনো অপপ্রয়োগ করিয়ে দিতে পারে। আপনার ছেলে স্টুডেন্ট হিসেবে কিন্তু বেশ ভালো স্টুডেন্টের জায়গা, সায়েন্স নিয়ে পড়বে অবশ্যই, পরবর্তীকালে টেকনিক্যাল লাইনেও যেতে পারে, সায়েন্সের সাবজেক্টের ওপরও পড়তে পারে। তবে আপনার ছেলের বৃহস্পতি ভঙ্গ, কালসর্প দোষ রয়েছে, লগ্নে মঙ্গল শনি রাহু রয়েছে, এই দুটো জায়গায় যদি প্রতিকার না করান তাহলে আপনার ছেলে কিন্তু কেরিয়ারটি পাবে না, আপনার ছেলের কেরিয়ারের সঠিক জায়গা চুজ করতে পারবে না, হঠাৎ করে স্ট্রিম চেঞ্জ হয়ে যেতে পারে, একটু অমনোযোগিতা বা অলসতা ওকে গ্রাস করবে। একটু শেয়ার করুন আপনি। হ্যাঁ, একটু আছে ওই রকম ভাব। না, পড়াশোনা কি নিয়ে পড়াশোনা করছে? সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। 11। আচ্ছা, এই যে আপনি বললেন একটু আছে মানে কি আছে, কোনটাকে এগ্রি করলেন আর কি? এই যে পড়াশোনাটা ঠিক মন বসাতে পারে না, মানে পড়ছে বা অন্যমনস্ক হয়ে যাচ্ছে। একদম। রাগটা তো একটু হয় মাঝে সাঝে কোনো বিষয় বললে, মানে একটু করে সবকিছুই যুক্ত হচ্ছে, ঠিক আছে? আমি আপনাকে বলবো এই একটুটাকে আর বাড়াবার প্রয়োজন নেই। আর ভবিষ্যতে ওর কি হওয়ার ইচ্ছে আছে? ও ইঞ্জিনিয়ার লাইনে যাওয়ারই চেষ্টা আছে। এক্স্যাক্টলি, আমি কিন্তু বললাম যে সায়েন্সের কোনো সাবজেক্ট বা টেকনিক্যাল নিয়েও পড়াশোনা করতে পারে। ওর 2022 সালের জানুয়ারি মাস পর্যন্ত খুব খারাপ সময়। ওহো, ঠিক আছে? 2022-এর জানুয়ারি, 18ই জানুয়ারি 2022, ডেটটা মাথায় রাখবেন। আর আপনার ছেলে মনে হয় এখন 11 থেকে কি 12-এ উঠলো, মানে ও কি 2018-র স্টুডেন্ট, তো মাধ্যমিক 2018-তে পাস করেছে। হ্যাঁ, তাহলে 2020-তেও 12 দেবে। ওরে বাবা, তো এর মাঝেই তো এই 12-এর পিরিয়ডটা শুধুমাত্র কিন্তু 12 নয়, তারপরে কিন্তু ক্যারিয়ারটাও আছে, আরো 2 বছর রয়েছে। ও হয়তো 2020-তেই চাইছে আমি জয়েন্ট দেব, হ্যাঁ, তাহলে সেটা তো যাব। যদি 2020টাকে ও ড্রপ দিয়ে ও যদি প্রিপারেশন নেয় তাহলে 21-এ দেবে, তাহলে 21-ও ধাক্কা। কারণ 2022-এর 18ই জানুয়ারি আপনি ভীষণভাবে সতর্ক হন, ছেলেকে এই সময়টা প্রতিকার করান। কারণ আমি একটা কথা আপনাকে বললাম এতগুলো কথার মাঝখানে, যে আপনার ছেলে স্টুডেন্ট হিসেবে ভালো, ওর বুদ্ধি আছে, ও কিন্তু স্টোর করে রাখতে পারে মাথাতে, ওর সায়েন্সেরই স্টুডেন্ট, ও টেকনিক্যাল লাইনেরই স্টুডেন্ট, সেই জায়গাটাকে ওকে কিন্তু ঘষে মেজে তৈরি করতে হবে, তার দায়িত্ব আপনার। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। হিরে যত ভালো কাটিং হয় বা পলিশিং হয় তত কিন্তু বেশি চকচক করে। ঠিক আমাদের সন্তানদের ক্ষেত্রেও কিন্তু এটা আমাদের দায়িত্ব, অভিভাবকদের দায়িত্ব, যে পুরোপুরি ওকে কিন্তু এই পলিশড করে তুলতে হবে, এবং তার জন্য অবশ্যই একজন অ্যাস্ট্রোলজার আপনাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে পারে। ঠিক এই বিষয়টাতেই আমরা ছিলাম। মাধ্যমিক শেষ হয়ে গেছে, এখন জানি তাদের একটা আনন্দের সময়, কিন্তু ভাবনারও সময় যে আমি সায়েন্স নেবো, আর্টস নেবো না কমার্স নেবো। আবার উচ্চ মাধ্যমিক যাদের শেষ হবে কিছুদিন পর, তাদেরও কিন্তু কেরিয়ার গড়ার ভাবনা চিন্তার সময়। মানে এই সময়টা না ভীষণভাবে গুরুত্বপূর্ণ টাইম। আমরা কেন বলি, কারণ হচ্ছে মাধ্যমিক একটা ভয় থাকে, একটা প্রেশার থাকে বাড়ি থেকে বা টিচারদের কাছ থেকে, যে মাধ্যমিক পরীক্ষা, 12টাও তাই। কিন্তু মাধ্যমিকের পরে এই চুজের জায়গাটা অনেকে পাজলড হয়ে যান। টিচাররা বলছেন, অঙ্কের টিচার বলবে ও সায়েন্স নেবে, হিস্ট্রির টিচার বলবে না আর্টস নেবে, আবার কোনো বাবা মা বলছে না ওকে কমার্স দিয়ে ম্যানেজমেন্টে নিয়ে যায়। এক্স্যাক্টলি, ছেলেটা তো পাজলড হয়ে গেল। আপনাকে এই জায়গাটা চুজ করতে হবে, কোন দিকে গেলে আপনার ছেলে, আপনার সন্তান, আপনার মেয়ে ভালো জায়গায় পৌঁছবে। কারণ তার কেরিয়ার এবং একাডেমিক কেরিয়ার খুব গুরুত্বপূর্ণ এখনকার জীবনে। একদম ঠিক কথা। আর গুরুত্বপূর্ণ কিন্তু সন্দীপের দুটো অনুষ্ঠান, শনিবার দিন 3:30-এর পাশাপাশি কিন্তু বুধবার রাত 11টার লাইভ অনুষ্ঠান। যদি মিস করে যান ইউটিউবে থেকে, কিন্তু আপনি অনুষ্ঠান পুনরায় দেখার কিন্তু সুযোগ পাচ্ছেন। সন্দীপকে ধন্যবাদ অবশ্যই আমাদের বন্ধুদের। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী অনুষ্ঠানে। ভালো থাকবেন, নমস্কার।